আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমন আসম। জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, এলজিআরডি মন্ত্রী। প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন, জনপ্রশাসন উপদেষ্টা। চলতি মাসেই দেশে 10 বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ। অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে, অর্থমন্ত্রী। অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে, শিক্ষামন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় জামাতের উদ্বেগ। ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের 7 নেতাকর্মী আটক। কুষ্টিয়ায় ওপরওয়ালা এখন আমির হামজা। ভারতের শিল্পপতি অনিল আম্বানির 5,000 কোটির বাড়ি বাজেয়াপ্ত। পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনায় বসার আহ্বান চীনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুমার নামাজের পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাজধানীর নেভি হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ পড়েন তিনি। পরে মসজিদের সামনে নামাজে আগত শিশু কিশোরদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। জানা গেছে, মসজিদ চত্বরে প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই একদল শিশু কিশোর তাকে ঘিরে ধরে। শিশুদের চোখে মুখে তখন বিস্ময় আর আনন্দ। এরই মধ্যে একজন সাহসী হয়ে প্রশ্ন করে বসল, আঙ্কেল, আপনি কি রোজা রেখেছেন? শিশুর এ প্রশ্নে মুচকি হাসেন প্রধানমন্ত্রী। জবাবে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ, আমি রোজা আছি। প্রধানমন্ত্রীর উত্তর শুনে উপস্থিত শিশুদের মধ্যেও শুরু হয় রোজা রাখার গল্প। একে একে সবাই বলতে শুরু করে তারা কি কয়টি রোজা রেখেছে। তারেক রহমানকে সৌদি আরব সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এল খেরেজি। তিনি একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান এবং ভিশন 2030-এর আওতায় বাংলাদেশের জন্য বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরেন। শুক্রবার জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান। ডক্টর খলিলুর রহমান জানান, দুই দেশ ও ওআইসি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগ নেবে। বৈঠকে রিয়াদের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগের কথা বলা হয়েছে। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পরে ঠাকুরগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল নিজ এলাকার মানুষের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি ঠাকুরগাঁও মানুষের কাছে সবসময় ঋণী। আপনারা আমাকে সমর্থন দিয়েছেন বলে কাজ করার সুযোগ পেয়েছি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হক সুমন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তিনি তা বাস্তবায়নের জন্য শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিওর মতো প্রতিটি বিষয়ে ডিটেলস দেখছেন এবং সেভাবেই কাজ আদায় করছেন। তিনি বলেন, সারা পৃথিবীর মধ্যে এটি চমকপ্রদ এবং ব্যতিক্রম। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। এটি বিশ্বে দারুণ প্রশংসিত হয়েছে। আমরা আশা করি সামনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ। শুক্রবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি লক্ষ্মীপুরে এসেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, গত 1.5 দশকের অধিক সময় বাংলাদেশের জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধস নেমেছে। প্রশাসনও সেটা থেকে মুক্ত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেব। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমূলক দেশ হিসেবে পরিণত করব।
ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। চলতি মাসের প্রথম ২৭ দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১০ দফা ভূমিকম্পন অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে আতঙ্ক বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে এ মাসে ২৭ দিনেই ভূমিকম্প হয়েছে ১০ বার। শুক্রবার দুপুর ১:৫২:২৪ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। এর আগের দিন বৃহস্পতিবার দুপুর ১২:০৪:৫ আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় এর মাত্রা ছিল ৪.৬ এবং উৎপত্তিস্থল ভারতের সিকিম অঞ্চলে, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর পশ্চিমে। ৩ ফেব্রুয়ারি রাতে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা। ওই দুই কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৫.৯ ও ৫.২, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের ট্যাক্স বাড়াতে হবে, সেই সাথে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ যদি না হয় তাহলে দেশের কর্মসংস্থান হবে না। বিএনপি সরকার বড় একটি কর্মসূচি হলো কর্মসংস্থান গড়ে তোলা। এজন্য আমরা দেশি বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছি। শুক্রবার বিকেলে নগরীর পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনীতির জন্য সংকটময় পরিস্থিতি, তা কাটাতে হলে আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি নিয়েও কাজ করছে। শিক্ষার মান উন্নয়নেও সরকার কাজ করছে। তিনি আরও বলেন, আমরা শিক্ষার পরিবর্তন ঘটাবো আর স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের বিষয়ে নির্বাচনের আগে জাতির কাছে বিএনপি ওয়াদা করেছিল, সেটি পূরণ করা হবে। আগামী বাজেটেও কর্মসংস্থান প্রাধান্য পাবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, এটা করার জন্য যা যা করার দরকার সেটা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। তিনি বলেন, এ ধরনের বিষয় গণমাধ্যমে জাতির দর্পণ হিসেবে তুলে ধরা হলে ব্যবস্থা গ্রহণ আরও সহজ হবে। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। আগামী 2 থেকে 4 মাসের মধ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। জুলাই গণহত্যার আসামিদের জামিন প্রদান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। শুক্রবার বিকেলে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রদত্ত বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নেতাদের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে গণতন্ত্র ধ্বংসকারী এবং আধিপত্যবাদী আগ্রাসী বহিঃশক্তির সেবাদাস আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশবাসীর আশঙ্কা এসব অফিসে বসে তারা পুনরায় দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এ ধরনের পদক্ষেপ দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রতি ক্ষমতাসীনদের এহেন আচরণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজধানীর ধানমন্ডিতে শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে ঝটিকা মিছিল বের করে মহিলা আওয়ামী লীগ। মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের 7 নেতাকর্মীসহ মোট 8 জনকে আটক করে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত কয়েকটি প্লাকার্ড জব্দ করা হয়। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, সকাল 6:15টার দিকে মুজিব প্রেমিক বাংলার নারীরা ব্যানারে মহিলা আওয়ামী লীগের 20 থেকে 25 জন নেতাকর্মী মিছিলটি বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি 3 নম্বর রোড অতিক্রম করছিলেন। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে আটক করে, অন্যরা পালিয়ে যান। মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে। কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আমির হামজা বলেছেন,
মেডিকেল এবং সদর হাসপাতাল নিয়ে কিছু লিখিত অভিযোগ আছে। এগুলো আমি সদরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জানিয়েছি এবং সময় দিয়েছি এগুলো পাল্টাতে হবে। ওনারা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রথমে ভুল স্বীকার করেছে, এমনকি মাফও চেয়েছে। আসলে এটা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ রয়েছে। বলেছি কুষ্টিয়ায় উপরওয়ালা কেউ নেই, উপরওয়ালা এখন আমি, সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে নিজ সংসদীয় এলাকার সরকারি হাসপাতালগুলো প্রসঙ্গে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ভাই শিল্পপতি অনিল আম্বানির ৫,১২৬ কোটি টাকার বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার মুম্বাই অবস্থিত শিল্পপতির ওই বাড়িটি বাজেয়াপ্ত করে অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। তাদের প্রতিবেদনের দাবি, প্রায় ৫৩,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণায় অভিযুক্ত অনিলকে বৃহস্পতিবার তলবও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির সূত্রের খবর, অনিলের রিলায়েন্স গোষ্ঠীর বিরুদ্ধে ইতোমধ্যেই ৩টি ইসিআইআর দায়ের করেছে ইডি। বাজেয়াপ্তও করা হয়েছে প্রায় ১৬,০০০ কোটি টাকার সম্পত্তি। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা ঘিরে গভীর উদ্বেগ জানিয়েছে চীন। উভয় পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বেজিং। শুক্রবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজস্ব কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। উত্তেজনা কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও জানানো হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে চীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সংঘাতে হতাহতের ঘটনায় আমরা দুঃখিত। যে কোনো উত্তেজনা উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।